ঈশ্বরই এবার নিজের থেকে অনির্বাণের এক ঝলক দেখিয়ে দিল রাইকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন হসপিটাল থেকে নিরাশ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে নেয়, ঠিক সেই মুহূর্তে হসপিটাল গেটে যখন অবিকল অনির্বাণের মতন দেখতেই একজন অসুস্থ মানুষকে রাই দেখতে পায়, ঠিক সেই সময় রাই দাঁড়িয়ে পড়ে এবং রাই বলতে থাকে যে কেন জানি না আমার মনে হলো যে এক্ষুনি আমি অনির্বাণকে দেখলাম। হ্যাঁ, আমার এরকমটাই তো মনে হলো। আমার তো আর যাই হোক না কেন অনির্বাণকে চিনতে কোনো মতে ভুল হতে পারে না, কিন্তু অনির্বাণের সঙ্গে আরেকজন ছিল, কিন্তু সেই আরেকজন মানুষ কোথা থেকে চলে এলো? আর অনির্বাণ তো এখানে আর যাই হোক না কেন আমাকে ছাড়া কাউকে সঙ্গে করে নিয়ে আসেনি। আমার যে করে হোক না কেন এই লোকটার পেছন করতে হবে। অন্যদিকে অনির্বাণ এবং সেই মেয়েটার পেছন করতে করতে যখন অবশেষে রাই ওপরে অবধি পৌঁছে যায়, ঠিক সেই মুহূর্তেই ওপরে পৌঁছানো মাত্রই যখন রিসেপশনে অনির্বাণকে নিয়ে সেই মেয়েটাকে সঙ্গে অনির্বাণকে বসে থাকতে দেখে রাই, তখন রাই নিজে থেকেই নিজেকে আড়াল করে রাখে এবং বলে থাকে যে না, আমি নির্ঘাত শিওর যে অনির্বাণ হয়তো বা নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে, নয়তো বা অনির্বাণ আর যাই হোক না কেন এই মেয়েটার সঙ্গে অজানা মেয়ের সঙ্গে কেনই বা এখানে আসতে যাবে, কী বা এমন ওর হয়েছে। অন্যদিকে অনির্বাণ যখন সেই ডক্টরের কাছে নিজের রিপোর্টস দেখানোর জন্য যায়, তো ঠিক সেই সময় সেই ডক্টর বলতে থাকে যে দেখুন আপনার স্মৃতিশক্তি আর যাই হোক না কেন ফিরে আসাটা খুব একটা সহজ হবে বলে তো আমার অন্তত মনে হয় না, কারণ আপনি যে পরিমাণে আপনার মাথায় আঘাত পেয়েছেন তাতে আপনার ঠিক হতে হতে অনেকটা দিন কেটে যাবে। ঠিক সেই সময় সেই মেয়েটা বলতে থাকে যে ডক্টর আপনি একদম ভাববেন না, যতক্ষণ পর্যন্ত না আমি অনির্বাণকে পুরোপুরিভাবে সুস্থ করে তুলছি ততক্ষণ পর্যন্ত আমিও কিন্তু এত সহজে তাকে ছেড়ে দেওয়ার মানুষ নয়। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা ডক্টর আমার ঠিক হতে কতদিন লাগবে, কারণ আর যাই হোক না কেন এরকম করে অজানা মানুষের বাড়িতে আমি কী করে বা এতদিন থাকতে পারি বলুন তো? আর যাই হোক না কেন আমারও তো একটা বিবেক বোধ বলে কিছু আছে, তাই না? আর তার থেকে বড় কথা সে একজন অবিবাহিত মেয়ে, হিসেবে আমি যদি তার সাথে পরপুরুষ হয়ে একই বাড়িতে বসবাস করতে থাকি, তখন তো পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সমাজ সকলেই প্রশ্ন তুলবে, আমার দিকে আঙুল তুলবে। ঠিক সেই সময় সেই হ্যাংলা মেয়েটা অনির্বাণের উপরে হ্যাংলাম করে বলতে থাকে যে সমাজ কী বললো না বললো তাতে তো আমার কোনো কিছু যায় আসে না। শোনো, আমি কোনোদিনও কিন্তু বিক্রম কারো কথায় কোনো কান দেইনি, তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে এই যাত্রা আমি কারো কথায় কোনো কান দেবো না। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে আচ্ছা ওনার নাম যে বিক্রম সেটা আপনি কী করে জানলেন? ঠিক সেই সময় মেয়েটা বলতে থাকে যে না, আমি নিজে থেকে ওর নামটা ভালোবেসে বিক্রম দিয়েছি, এখন থেকে ওর নাম এইটাই। ঠিক সেই সময় রাই, অনির্বাণ এবং সেই মেয়েটা চেম্বার থেকে বেরিয়ে পড়া মাত্র সেই ডক্টরের কাছে গিয়ে হাত জোড় করে বলতে থাকে যে ডক্টরবাবু আপনি প্লিজ আমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবেন, আমি অনেক জরুরি দরকার এখানে এসেছি। ঠিক সেই সময় সেই ডক্টর বলতে থাকে যে এরকম করে দুম করে আপনি কী করে ঢুকে পড়লেন বলুন তো? আপনার সাহস তো কম না, আর কি প্রয়োজনই বা আপনি এখানে ঢুকেছেন? ঠিক সেই ডক্টরটাকে রায় অনুরোধ করে বলতে থাকে যে দেখুন আমি প্রেগনেন্ট, আমার মতন একজন নিরীহ নিরুপায় মেয়েকে আর যাই হোক না কেন ঘাড় ধাক্কা দিয়ে প্লিজ এখান থেকে বার করে দিয়েন না। এক্ষুনি আপনার চেম্বারে যে পেশেন্টটা এসেছিলো তার আসলে ঠিক কী হয়েছে, কারণ সেই হলো গিয়ে সেই মানুষটা যাকে কিনা আমি এত খোঁজাখুঁজি করছি, আপনি প্লিজ তার সম্পর্কে আমাকে একটু কোনো রকম কোনো নিউজ দিতে পারেন। ঠিক সেই সময় সেই ডক্টরটা এক পর্যায়ে রায়ের উপরে দয়া দেখিয়ে যখন বলতে থাকে যে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, সে কিছুদিন আগে আমাদের হসপিটালে অ্যাডমিট হয়েছিল, তার উপরে নাকি হিংস্র প্রাণীরা কোনো এক জঙ্গলে হামলা করেছিল এবং তারপরে তাকে কিছু সহৃদয়বান ব্যক্তিরা সেখান থেকে তুলে নিয়ে আসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।